ল্যাকমি সেলুন প্রেজেন্টস নিউজরুম স্পন্সর বাই স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, কোচবিহার। স্বনিবেদক এলিগেন্স স্টিল, সবাই চেনে তাই কেনে। অথরাইজড ডিলার দিলীপ কুমার দেবনাথ, এনএন রোড, কোচবিহার। দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, কোচবিহার। নমস্কার, আমি অমিত। নিউজ রুমে আপনাদের স্বাগত। শুরুতেই খবরের হেডলাইন্স। তুফানগঞ্জ ১ নং ব্লকের কালজানি তীরবর্তী এলাকায় মৃত করোনা রোগীদের শ্মশান নির্মাণের বিরোধিতায় পথ অবরোধ। পাঁচ দিন যাবৎ আমরণ অনশনে কোচবিহার জেলা বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীরা। এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ির ডাবগ্রাম পূর্ব মাঝাবাড়ি এলাকায়। ফের হাতির হানা ফালাকাটা ব্লকে। বালুরঘাট জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভ বিজেপি। এবার আসছি বিস্তারিত খবরে। করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটলে তার মৃতদেহ দাহ করতে বারবারই বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। সাধারণের জন্য ব্যবহৃত শ্মশানে এই মৃতদেহ দাহ করার ক্ষেত্রে বাধা দিচ্ছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের কালজানি নদী সংলগ্ন এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃতদেহ দাহ করবার জন্য অস্থায়ীভাবে শ্মশান নির্মাণ করার কথা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান রবিবার। এদিন সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘন্টা ধরে তুফানগঞ্জ বলরামপুর রোডের দেউচড়াই এলাকায় এই অবরোধ হয়। ফলে এই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসন এসে বাসিন্দাদের আশ্বস্ত করলে এই অবরোধ তুলে নেন তারা। এদিন আন্দোলনকারীরা জানান, দেউচড়াই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশে কালজানি নদী সংলগ্ন স্থানে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের সৎকার করবার জন্য শ্মশানঘাট বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু এই এলাকায় স্কুল, খেলার মাঠ ও জনবসতি থাকায় শ্মশান তৈরিতে আপত্তি তুলেছেন তারা আরও বলেন, এই বিষয়ে প্রথমে আপত্তি জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথেও দেখা করেছিলেন তারা, কিন্তু ব্লক প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তাদের জানিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে সামিল হন তারা। এরপরেও যদি শ্মশান নির্মাণের সিদ্ধান্ত থেকে বিরত না হয় প্রশাসন, তাহলে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন তারা। এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃতদের সৎকার নিয়ে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে গিয়ে এমন বাধার মুখে পড়ায় উদ্বিগ্ন প্রশাসনের কর্তারা। প্রশাসনের এক আধিকারিকের কথায়, যারা এমন আন্দোলন করছেন তারা বুঝতে পারছেন না নিজের পরিবারের কেউ করোনা আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এমন অসচেতনতা মেনে নেওয়া যায় না। করোনা রেকর্ড কইরা করোনা এমন করলো আমাদের গ্রামে একটা বাঘ বুঝ বাইন্দে আতঙ্ক করে হলাল। এইমাত্র এখন আমাদের গ্রামে এখন আমরা সুখে শান্তিতে এখনো পর্যন্ত রাস্তায় যাইতে পারি না, কোনো গ্রাম থেকে কোনো যাইতে পারি না। এইমাত্র সবাই মিলে এক জায়গায় হয়েছে। এরপরেও আগে সবাই বলছিল যে এইখানে কোনো মরার শ্মশান হবে না, যে করোনার শ্মশানটা অনেক জায়গায় আছে। এইখানে কি স্পটটা করা লাগে? এই চড়াই কি করা লাগে? এখানে পিকনিক একটা স্পট, এখানে অনেক জায়গা থেকে এখানে পিকনিক থাকে, সবাই থাকে। সামনে এখানে পূজা করে, পূজা মণ্ডপ, একটা মেলা হয় এইখানে। আর এইখানে একটা করোনার একটা শ্মশান এইখানে বানাবে। এই অনুমতিটা কে দিছে? বললে বলে কি প্রশাসন ভিডিও থেকে আইসা অনুমতি নিছে। নেতাদের প্রধানদের বললে কয় কি আমরা এসব কিছু জানি না, আমাদের দায়িত্ব জানি, সব ভিডিও থেকে এসব কিছু বলছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখানে কোনো শ্মশান আমরা যেরকম করে বাস করতেছি এরকম করে বাস করতে চাই। কোচবিহার জেলা বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীরা ৫ দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জেলা স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে। মূলত ৫ দফা দাবির ভিত্তিতে আমরণ অনশনে সামিল হয়েছেন ৪২ জন জেলার বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মী। মূলত দাবিগুলো হলো ৯ বছরের মাসিক ভাতা না বাড়ায় অবিলম্বে মূল্যায়ন করতে হবে, ৯ বছরের বর্ধিত প্রাপ্য এরিয়ার হিসেবে দিতে হবে এবং অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে। এছাড়াও আরও বিভিন্ন দাবিতে এই আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন জেলার বহুমুখী পুরুষ স্বাস্থ্যকর্মীরা। এক পুরুষ স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, যদি দাবি পূরণ না হয় তবে মৃত্যু না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা। এই আমরণ অনশন মঞ্চ থেকে এক স্বাস্থ্যকর্মী কি জানিয়েছেন শুনে নেব আমরা। আমাদের আমরণ অনশন অ্যাকচুয়ালি আমরা তো আমাদের দাবিগুলো হচ্ছে আমাদের পার্মানেন্ট করার কথা, 3 বছর পরে অ্যাবজর্ব করার কথা, সেটা তো হয়নি। দীর্ঘ 9 বছর যাবৎ আমাদের কোনো ইনক্রিমেন্ট হয়নি, 1 টাকাও বাড়ানো হয়নি। ঠিক আছে, তো আমরা বিভিন্নভাবে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি এবং আমাদের আশ্বাসও দিয়েছিল, কিন্তু আমরা ফলস্বরূপ কিছু পাইনি।
তাই আমাদের এই আমরণ অনশন, এবং যতক্ষণ না আমাদের এই দাবিগুলো মিটছে আমরা আমাদের মূলত কয় দফা দাবি রয়েছে? আমাদের 5 দফা দাবি রয়েছে। কবে থেকে বসেছেন অনশন? আমরা 12ই আগস্ট থেকে বসেছি। তো কোনো সরকারি আধিকারিক বা স্বাস্থ্য সিএমএস সাহেব কোনো আপনাদের সাথে আলোচনা? সাহেব সেরকম কিছু বলেনি, এমনি এসে হেলথ চেক আপ করেছে। তাছাড়া এরকম এই ব্যাপারে আমাদের দাবিগুলোর ব্যাপারে কোনো রকম আশ্বাস দেয়নি আমাদের, বা কোনো রকম কথা বলেননি। এই দাবিগুলো যদি পূর্ণ না হয় তো কতদিন চলবে এই অনশন? যতদিন না আমাদের মৃত্যু হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব, আমাদের আমরণ অনশন আমরা চালিয়ে যাব। শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের পূর্ব মাঝাবাড়ি এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিগড় ফাঁড়ির পুলিশ। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ির ডাবগ্রাম 2 নম্বর অঞ্চলের পূর্ব মাঝাবাড়ি এলাকায়। মৃত এই গৃহবধূর নাম মামুন সাহা, বয়স আনুমানিক 20। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর 2 আগে অম্বিকানগরে মামুন সাহার সাথে মাঝাবাড়ি এলাকার রামপ্রসাদ পোদ্দারের বিয়ে হয়। মামনের বাবার বাড়ির লোকজনের অভিযোগ, মামনের ওপর অত্যাচার চালাতেন শ্বশুরবাড়ির লোকজনেরা। এদিন তার অসুস্থতার খবর পেয়ে তারা মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। বাড়ির লোকজনেরা দেখেন মেঝেতে নিথর দেহ পড়ে রয়েছে তাদের মেয়ের। এরপরই খবর দেওয়া হয় আশিগড় আউটপোস্টের পুলিশকে। তারা এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে পাড়ায় উত্তেজনা ছড়ায়, বাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিগড় ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বছিরে যে আসামি পালিয়ে গেছে, হ্যাঁ, মেরে দেওয়ার পরে সে জানলা ফাঁকটা করে দিয়ে পিছন দিক দিয়ে পালিয়ে গেছে। তো এটা পাড়ার লোকও জানে না তৎক্ষণে, নাহলে তো ধরা যেত। এটা আনুমানিক ভোরের দিকে কাজটা করেছে আর কি, কারণ আমরা তো 10টার দিকে আমি এখানে আসলাম। এর আগে কোনো অভিযোগ ছিল? না, অভিযোগ না, আমি এখান থেকে পাড়ার লোকের কাছ থেকে জানতেছি এরা প্রতিনিয়ত মানে ভোটের উপর টর্চার করতো আর কি, কিন্তু ওদের মেয়ের বাড়ির গার্জিয়ানরাও সেটা কোনো হয়তো অ্যাকশন নেয়নি। বারবার চায় যে বিয়ে দেওয়ার পরে মেয়ে যাতে সুখে শান্তি থাকে, এটা দাবি প্রত্যেকটা গার্জিয়ানে। সেটা না করতে গিয়ে আজকে এত বড় ঘটনাটা ঘটে। আজকে শুনলাম মেয়ের বাবার কাছ থেকে জানলাম যে মেয়েকে কালকে নাকি ওনাদের বাবার বাড়িতে দিকে নিয়ে গেছে, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসছে, কিন্তু মেয়ের বাড়িতে বাবার বাড়িতে ঢুকায়নি। তার মানে ওটা পরিকল্পনাভাবে কাজটা করেছে আর কি। এই মুহূর্তে কি পরিস্থিতি আছে? এই মুহূর্তে প্রশাসন তো আছে, এখন যারা 3 জন আটক হয়েছে তাদেরকে নিয়ে যাবে পুলিশ। ফের হাতিহানা ফালাকাটা ব্লকে। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো ফালাকাটা দক্ষিণ দেওগাঁওয়ের 8টি পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার ভোর রাত আনুমানিক 1:30টার সময় দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গল থেকে 2টি বিশাল বুনো হাতি এলাকায় ঢুকে পড়ে। তারপর শুরু করে তাণ্ডব। হাতি হানা দিয়ে তছনছ করে দক্ষিণ দেওগাঁয়ের তসিরান বিবি, আমিনা খাতুন, তামিজউদ্দিন মিয়া, আলাকুল মিয়া, রবিউল ইসলাম, ভায়লা মাঝি, বাবু আলম, জ্যোৎস্না বেগমের ঘর। গভীর রাতে থাকা ঘরে হানা দেওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তারা। এলাকাবাসীর অভিযোগ, হাতি বের হলে বন দপ্তরকে ফোন করলে সঠিক সময়ে তারা আসেন না। এলাকায় প্রায়ই হাতির হানার ফলে আতঙ্কে থাকতে হয় তাদেরকে। রাত্রে 1টার সময় হাতি এসেছিল আমাদের এদিকে। তারপর আমরা ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠিয়ে দেখি হাতি বেড়া ভাঙতেছে, তারপর খাট চুপি টুপি এগুলো টানাটানি করতেছে, তখন আমরা ঘর থেকে বাইরে হয়ে চলে গেছি। যখন হাতি ভাঙে তখন আপনারা ঘরে ছিলেন? হ্যাঁ। তারপর হাতি আসার পরে আপনারা ঘর থেকে বেরিয়ে? বেড়া ভাঙে। কে কে ছিলেন ঘরে? আমার ছেলে, আমি ছিলাম। আজকে 1টার সময় আমরা তো ঘুমিয়ে গেছিলাম, তো গণেশ ঠাকুর দিয়ে আসি এরকম করছে, আমরা তো জানি না। তখন আমরা ঘরে আসলাম, আমাকে ধরার জন্য ওই যে করছে সুর দিয়ে, তখন আমরা পিছিয়ে বারান্দায় আসলাম। আচ্ছা, তারপরে আর কি চাল আসলো, ঘরে চালটা নিয়ে গেছে, আর এগুলো ভাঙি ঠেঙে চলে গেছে। এখন কী করবো, এখন তো আমার থাকার কোনো বুদ্ধি নেই, কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার ইয়ে করবো। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। Elegant Steel, a 20 years old most renowned brand, now under the umbrella of Shakambhari Group.
The steel plant has the manufacturing capacity of 7 lakh ton per year and generate employment of more than 5,000 people. The plant is fully environment friendly and maintain water harvest. It manufactures sponge iron, billets, ferroalloys, TMT bars, wire rods and power generation. The company does many CSR activities for the upliftment of the society. Authorized dealer Dilip Kumar Devnath, NN Road near NN Park, Coach Bihar. যত্নে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা, শীতের ধুলো শিমুল তুলো, পোশাক আশাক ভরসাগুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। Authorized dealer The Furniture House, Dawaguri, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গে রোজ কোথাও না কোথাও বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে, খুন হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এর প্রতিবাদে রবিবার বালুরঘাট জেলা কার্যালয়ে অবস্থান বিক্ষোভে বসল বিজেপি। এদিন মূলত গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি কর্মী সমর্থকরা। এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপি জেলা সভাপতি বিনয় কুমার বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। দেখুন, পশ্চিম বাংলায় স্বাধীন হওয়ার পরে 1946 সালে 16ই আগস্ট যে কলকাতাতে যে নৃশংস ঘটনা ঘটেছিল, অর্থাৎ হিন্দু হত্যা, তারই প্রতিবাদে এবং পশ্চিম বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। দেখুন, প্রত্যেক দিন আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি কার্যকর্তারা প্রতিদিন কোথাও না কোথাও খুন হচ্ছে। গতকালকে খানাকুলে একজন বিজেপি কর্মী, তাকেও খুন করা হয়েছে। আমরা পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা দেখছি, উত্তর দিনাজপুর জেলা হেমতাবাদের একজন আমাদের বিধায়ক, তাকে খুন করা হয়েছে। এছাড়া আমাদের জেলাতেও তফসিলি জাতির মহিলা, 2জন মহিলা তারা ধর্ষিত হয়েছে। তাদের কোনো আজ পর্যন্ত তাদের কোনো সুব্যবস্থা হয়নি। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও এই বিক্ষোভ সমাবেশ আমরা এখানে করছি। স্বাধীনতা দিবসে ছুটি পেয়ে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ি এলাকায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়েছিল 2 বন্ধু। একজন ঘরে ফিরলেও আরেকজনের এখনও খোঁজ পাওয়া যায়নি। নদী পার হতে গিয়ে জলের স্রোতে ভেসে যায় সে, তারপর থেকেই সে নিখোঁজ। এই ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরভিটা এলাকায়। সেখানকারই 2 বন্ধু, একজনের নাম মানিক বিশ্বাস, অন্যজনের নাম পুচু। সকাল 9টা নাগাদ ওরা বাড়ি থেকে জাল নিয়ে বের হয়। ছোট একটি জাল নিয়ে মাছ ধরবে বলে নদী বরাবর হাঁটতে থাকে ওরা। পৌঁছে যায় মহানন্দা ব্যারেজ থেকে ফাঁসি দেওয়ার লাল দাস জোত গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে 2 বন্ধু নদী পার করে এপার ওপার যাওয়ার সময় জলে তলিয়ে যায় মানিক। প্রথমে পুচু সাঁতরে নদী পার হয়ে যায়, কিন্তু সে জানতো না মানিক সাঁতার জানে না। স্রোতে ভেসে যাওয়ার সময় চিৎকার জুড়ে দিয়েছিল পুচু। আশপাশের লোকজন ছুটে এলেও তার খোঁজ পায়নি। সকাল 11টা নাগাদ বাড়িতে খবর যায় নদীতে তলিয়ে গেছে মানিক। পরিবারের লোকেরা চলে আসে, নদী বরাবর তারা তল্লাশি শুরু করে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয় ফাঁসি দেওয়া থানার পুলিশকে। পুলিশ আসে, বাসিন্দাদের তল্লাশির জন্য আবেদন জানান। বাসিন্দারা তল্লাশির জন্য আবেদন জানান, কিন্তু অভিযোগ স্বাধীনতা দিবসে সেভাবে কোনো খোঁজ করা হয়নি। এদিন পুলিশ পৌঁছলে নামানো হয়নি ডুবুরি কিংবা অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়নি। তাই পরিবারের তরফে ক্ষোভ দেখা দিয়েছে। পরিবারের লোকেরা বলেন প্রশাসন এখনও তল্লাশি করেনি, তারা বুঝে উঠতে পারছেন না কি করবেন। পরে আমি যখন ওখানটা চলে গেছি, আমি যখন উঠলাম, উঠার পরে আমি পিছন দিকে ঘুরে দেখি যে ও অতটা দূর, মানে এখান থেকে ওই পাথরটা অবধি আর কি ও গেছে। যাওয়ার পরে ও বলতেছে যে প্রচুর যাওয়া যাচ্ছে না। তো আমি বললাম তাহলে তুই উঠে যা, উপরে উঠে যা। তারপরে জলের স্রোতেও ভাইসে ভাইসে যাচ্ছে, ও এরকমভাবে উল্টা হয়ে যাচ্ছে। আমি ভাবলাম যে উল্টা সাঁতার কাটে হয়তো যাচ্ছে, কিনারের দিকে যাচ্ছে। তা আমি ওকে ওইখান থেকে চিল্লায় বলতেছি, মানিক তাড়াতাড়ি ওই মাটিগুলো ধর, তাহলে দাঁড়া থাকতে পারবি। তো আগাই যাচ্ছে, আস্তে আস্তে চলেই যাচ্ছে। আর আমি আস্তে আস্তে ওই কিনারটা যখন আসছি, তখন দেখি কি ওর মাথাটা আর দেখা যাচ্ছে না। আর আমি ওখান থেকে খুব জোরে জোরে চিল্লাচ্ছি। এখানটা কতগুলো লোক ছিল, ওরা হয়তো শুনতে পারছে। তারপরে যখন দেখতেছি ওর মাথা আর দেখা যায় না, তারপরে আমি আবার জলের মধ্যে নামছি। ওখান থেকে জলে নেমে আমি সাঁতার কাটে আসতেছি, আমাকেও পুরো ভাষা নিয়ে চলে যাচ্ছে। জলের স্রোত এত ছিল যে আমাকেও পুরো ভাষা নিয়ে যাচ্ছে। তারপরে আমি সামনে যাই, ওখানটা কতগুলো লোক দৌড়ে আসছে। আসার পরে আমাকে দেখার পরে উঠতে পারবি, তখন আমার গামছাটা খুলে গিয়েছিলো। তারপরে আমি ওখানটা ওই মাটিগুলো ধরলাম, ধরার পরে বললাম যে হ্যাঁ উঠতে পারবো। উঠার পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে
দাদা এখানটায় কাউকে দেখলা এখনই ভাইসে যেতে। আমার সঙ্গে একটা ছেলে ছিল, ও তো এখানটা জলে নামছিল, কই ওকে তো দেখতেছি না। হ্যাঁ, বলে কি আমরা তো কাউকে দেখি নেই এখানটা। তারপরে কি মানিককে খুঁজে পাওয়া যায় না, তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে হলো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, তারপর ওরা বললো যে ওইখানটা অফিসে যাও ফটাফট। কোন হয়ে গেল কালকে আমার ভাইস্তে বড়, আমার নিজের বড় ভাইস্তে আর কি, ঠিক আছে, এখানে মাছ ধরতে আসছিল। তো মাছ ধরার সময় এখানে দুজন ছিল, দুজনের মধ্যে একজন ছিল কি নাম জানি, উঁচু, ও তো একটু সাঁতার জানে, ও বাইশ হয়ে গেছে আর এখানে তলায় গেছে। কালকের থেকে এই যে 11টার থেকে মানে ইসে হচ্ছে, কেউ না পুলিশে আসতেছে, না কেউ পঞ্চায়েত আসছে, না কেউ ডুবনি নিয়ে আসছে, কেউ সাহায্য পাচ্ছে না। কাছে কালে কোথা থেকে এসেছিল, কি করতে? আমাদের শিলিগুড়ি ইঞ্জিবি থেকে আসছিল। কি করতে এসেছিল এখানে? মাছ ধরার জন্য আর কি আসছিল। কালকে ছুটির দিন ছিল, পতাকা ওঠানোর দিন ছিল, ছুটি ছিল, তাইতে আসে একটু আর কি। আগেও কি আসতো মাছ ধরতে? না, এর আগে আসে। কালকে পুলিশ এসে কি বলেছে আপনাদের? কি বললো যে কোথায় ডুবছে, কি বললো হ্যান ত্যান, খালি আইসে দেখে চলে গেলো, আর কোনো খোঁজ খবর নেই। এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা পাচ্ছে? কোনো সহযোগিতা পাচ্ছে না। হাতের মধ্যে ফোন নাম্বার লেখে কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাই আমরা কোনো প্রশাসন কেউ আমাদের কিছু সাহায্য করুক, কিছু লাস্টটা পাই আমরা, এই চাচ্ছি আর কি। বাংলাদেশের মোংলা খুলনা নির্মাণাধীন রেল লাইন প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর মোংলার সঙ্গে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন সম্ভব হবে। বাংলাদেশের চাপাইন বাবগঞ্জের রোহনপুর, ভারতের মালদহের সিঙ্গাবাদ সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন নেপালের বিরাটগঞ্জ পর্যন্ত যাবে। মাঝে ভারতের ভূখণ্ড ব্যবহার করবে নেপাল। এজন্য বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 217 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এতে সার্ক মাল্টিমোডাল ট্রান্সপোর্ট স্থাপনের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে মালামাল আমদানি রপ্তানি বাণিজ্য করা যাবে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যিকরণের ব্যাপক প্রসার, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য প্রসারের ফলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, জিডিপি প্রবৃদ্ধিতে সহায়তা, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে দেশি বিদেশি পর্যটক যাতায়াত সহজ ও নিরাপদ হবে। ফলে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে, মূল অনুমোদিত প্রকল্পটি 2010 সালের 31শে ডিসেম্বর থেকে 2013 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য ছিল। পরে 2014 সালের ডিসেম্বর পর্যন্ত 1 বছর মেয়াদ বাড়ানো হয়। অগ্রগতি না হয় 2018 সালের জুন পর্যন্ত দ্বিতীয়বার মেয়াদ বাড়ানো হয়। তৃতীয়বার আরও 2 বছর মেয়াদ বাড়িয়ে 2020 সালের জুন পর্যন্ত করা হয়। বর্তমানে 2021 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অন্যদিকে ভারতীয় ঋণের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পটির মূল অনুমোদিত ব্যয় ছিল 1721 কোটি 39 লক্ষ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে 519 কোটি 8 লক্ষ টাকা, ভারতীয় ঋণ থেকে 1022 কোটি 31 লক্ষ টাকা ব্যয়ের কথা। সংকল্প সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়িয়ে করা হয় 3801 কোটি 61 লক্ষ টাকা। 1976 সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষীয় ট্রানজিট ও প্রোটোকল চুক্তি হয়। এই চুক্তি আওতায় নেপালকে 6টি পোর্ট অফ কল দেওয়া হয়। এগুলো হলো চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর, বেনাপোল, বাংলাবান্ধা, বিরল ও চিলাহাটি। এসব পোর্ট অফ কলে নেপালের যানবাহন পণ্য পরিবহন করতে পারে, কিন্তু বর্তমানে বাংলাবান্ধা ছাড়া আর কোনো বন্দর নিয়ে নেপালে নিয়মিত পণ্য আসা যাওয়া করে না। রোহনপুর সিঙ্গাবাদ পথে রেল ট্রানজিট নেওয়ার বিষয়ে নেপালের আগ্রহ বেশি। 2018 সালের 30শে মে থেকে 1 জুন নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত 2 দেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠকে প্রথম নেপালের পক্ষ থেকে রোহনপুরকে পোর্ট অফ কল দেওয়ার অনুরোধ করা হয়। তবে অনুমোদিত রেল ট্রানজিটের পথটি 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রুটটি হল চাপাই নবাবগঞ্জের রোহনপুর, মালদহের সিঙ্গাবাদ, বিহারের জগবানি, নেপালের বিরাটনগর। বাংলাদেশের রোহনপুর থেকে নেপালের বিরাটনগর পর্যন্ত দূরত্ব প্রায় 217 কিলোমিটার। দ্বিতীয় পথটি হল চাপাই নবাবগঞ্জের রোহনপুর, পশ্চিমবঙ্গের বিরল রাধিকাপুর, বিহারের রুকসেল, নেপালের বীরগঞ্জ। এই পথে বাংলাদেশ সীমান্ত থেকে বীরগঞ্জের দূরত্ব প্রায় 514 কিলোমিটার। ইতিমধ্যে ভারতীয় ভূখণ্ডের রেলপথ ব্যবহার করে পণ্য আনা নেওয়া করতে ট্রানজিট সুবিধা পেয়েছেন নেপাল। 2004 সাল থেকে ভারতের সিঙ্গাবাদ থেকে নেপালের বিরাটনগর পর্যন্ত ব্রডগেজ রেলপথ চালু হয়, কিন্তু বাংলাদেশ অংশে তখনও মিটার গেজ রেলপথ ছিল। 2015 সালে বাংলাদেশ অংশে ব্রডগেজ রেলপথ চালু হয়। এর ফলে রেলপথে সরাসরি নেপালের সঙ্গে পণ্য পরিবহনের সুযোগ তৈরি হয়। 2017 সালে রোহনপুর দিয়ে 35,000 টনের একটি সারের চালান এই পথে নেপালের বিরাটনগরে নেওয়া হয়। এরপর 2019 সালে নেপালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই পথটি চালুর অনুরোধ জানানো হয়। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। এখনকার মতো নিউজ রুম এই পর্যন্ত। আপনারা দেখছেন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।